হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সামনে এগিয়ে এলো নিট পরীক্ষা। একটা ডেট ঘোষণা করা হয়েছে কেন্দ্র থেকে 26শে জুলাই। যদি সব ঠিকঠাক থাকে, করোনা ভাইরাসের পরিস্থিতি ঠিকঠাক থাকে, তাহলে তোমাদের নিট পরীক্ষা হবে 26শে জুলাই। অনেকে নিট পরীক্ষা দেবে, অনেকে নিট পরীক্ষার কথা ভাবছো, নিট পরীক্ষার প্রিপারেশনের কথা ভাবছো। তো যাই হোক, যারা নিট অ্যাসপিরেন্ট তাদের জন্য এই ভিডিও খুব কাজে লাগবে। আমরা একটা সিরিজ শুরু করব, নিট প্রিপারেশন সিরিজ। এখানে আমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বিভিন্ন রকম কোশ্চেন আমরা সলভ করব নিট পরীক্ষার জন্য। তো আমরা নিট পরীক্ষার প্রিপারেশন 3টে ফেজে নিতে পারি। প্রথম ফেজে আমরা কি করব, চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট, অর্থাৎ চ্যাপ্টার ধরে ধরে আমরা কনসেপ্ট নেব। ঠিক আছে, এর জন্য তোমরা বিভিন্ন টেক্সট বই ফলো করতে পারো। ফর বেঙ্গলি মিডিয়াম তোমরা ফলো করতে পারো দুয়ারি মাইতি মজুমদারের বই, তোমরা ফলো করতে পারো সাতটা পাবলিকেশনের বই। ফর ইংলিশ মিডিয়াম তোমরা মাস্ট ফলো করতে পারো এনসিইআরটি বুক এবং ফলো করতে পারো এসসি ভার্মার বই। আচ্ছা, এটা গেল স্টেপ 1 প্রিপারেশন। এবার আমরা স্টেপ 2 এর প্রিপারেশনে কি করব, আমরা নিট পরীক্ষার বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে পারি প্রায় 2000 সাল পর্যন্ত, তাহলে আমরা নিট পরীক্ষা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হবে, আমাদের কোশ্চেন প্যাটার্ন বুঝতে সুবিধা হবে, আমাদের মাথার মধ্যে সেই কোশ্চেনগুলো খেলবে, আর এর প্রতিফলন ঘটবে তোমার পড়াশোনাতে। ফলে তুমি এই টাইপের কোশ্চেন বেশি বেশি সলভ করলে তোমার প্রিপারেশনটা খুব ভালো হবে। এবং থার্ড ফেজে আমরা কি করব, স্টেপ 3তে আমরা করব বিভিন্ন রকম কোশ্চেন ব্যাংক সলভ করব, বিভিন্ন রকম কোশ্চেন পেপার সলভ করব। সেখানে এর জন্য খুব কাজে লাগবে ডিসি পান্ডের বই বা ডিসি পান্ডের টাইপের অনেক বই বাজারে পাওয়া যায়, সেই ধরনের বইগুলো খুব কাজে লাগবে। এক কথায় তোমাদের কি করতে হবে, বিভিন্ন কোশ্চেন সলভ করতে হবে। এর জন্য বিভিন্ন কোচিং সেন্টারের মেটেরিয়ালসও কাজে লাগতে পারে। তো এইভাবে আমাদের প্রিপারেশন নিতে হবে। যাই হোক, আমরা শুরু করছি আমাদের ফার্স্ট অধ্যায়। সেই অধ্যায় নাম হলো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। এখানে আমরা 2000 সাল পর্যন্ত কোশ্চেন সলভ করব এবং দেখব কী ধরনের কোশ্চেন আসে, কিভাবে আমরা অতি দ্রুত কোশ্চেনগুলো সলভ করতে পারবো, সেই টেকনিক দেখব, শর্টকাট মেথড দেখব। এইভাবে আমরা কি করব, আমাদের প্রিপারেশনটা তৈরি করব। চলো শুরু করি আমরা 2018 সালের কোশ্চেন নিয়ে। আচ্ছা, প্রথম কোশ্চেনে বলা হয়েছে a student measured the diameter of a small steel ball using a screw gauge of least count 0.001 সেন্টিমিটার। তাহলে প্রথম কোশ্চেনে লিস্ট কাউন্ট কত বলেছে, এলসি লিস্ট কাউন্ট বলেছে 0.001 সেমি, পয়েন্ট টু বি নোটেড। তাহলে স্ক্রু গেজের লিস্ট কাউন্ট বলে দেওয়া হয়েছে। এই স্ক্রু গেজের সাহায্যে একটা স্টিলের বলের ডায়ামিটার মানে ব্যাস পরিমাপ করা হচ্ছে। এবার বলেছে দ্য মেন স্কেল রিডিং ইজ 5 মিলিমিটার। তাহলে এমএসআর, দ্যাট ইজ এমএসআর মানে মেন স্কেল রিডিং, এটা কত, 5 মিলিমিটার। আচ্ছা, তারপর কি বলেছে দেখা যাক। তারপর বলেছে জিরো অফ সার্কুলার স্কেল ডিভিশন কোইনসাইডস উইথ 25 ডিভিশনস। তার মানে এখানে সার্কুলার স্কেল রিডিং বলেছে, সার্কুলার স্কেল রিডিং কত বলেছে, 25। ওকে, আচ্ছা, এবার বলেছে ইফ স্ক্রু গেজ হ্যাজ এ জিরো এরার অফ নেগেটিভ 0.004 সেমি দ্য কারেক্ট ডায়ামিটার অফ দ্য বল। তাহলে জিরো এরার কত বলেছে, জিরো এরার বলেছে -0.004 সেমি। ঠিক আছে, তো আমরা এই কোশ্চেনটা খুব সহজে সলভ করতে পারি। মাথায় রাখবে, স্ক্রু গেজ নিয়ে একটা কোশ্চেন দিয়েছে, মানে স্ক্রু গেজের যাবতীয় কোশ্চেন তোমাদের সলভ করতে হবে। ঠিক আছে, এখান থেকে এই কোশ্চেন থেকে আমরা এটাই বুঝতে পারি যে আমাদের স্ক্রু গেজ সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে এবং স্ক্রু গেজের কোশ্চেনগুলো, অঙ্কগুলো আমাদের সলভ করতে হবে। তাহলে একটা টাইপ আমাদের কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, স্ক্রু গেজের সাহায্যে যদি তোমরা কোনো ডায়ামিটার বা কোনো দৈর্ঘ্য মাপতে চাও, তার একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলা হচ্ছে ফাইনাল রিডিং আর ইকুয়াল টু এমএসআর প্লাস সিএসআর ইন্টু এলসি মাইনাস এরার, জিরো এরার। ঠিক আছে, দিস ইজ দ্য ফর্মুলা।
এই ফর্মুলার সাহায্যে আমরা সহজেই আমাদের কোশ্চেন সলভ করতে পারবো। এমএসআই মানে মেইন স্কেল রিডিং। মেইন স্কেল রিডিং কত বলেছে? 5 মিলিমিটার। 5 মিলিমিটারকে সেন্টিমিটার করব, তাহলে এটা হবে 0.5 সেন্টিমিটার। তাহলে আমরা বসিয়ে দিই 0.5 সেন্টিমিটার প্লাস সিএসআর কত বলেছে? 25। লিস্ট কাউন্ট কত বলেছে? 0.001। আর নেগেটিভ এরার কত বলেছে? মাইনাস, দেখো মাইনাস 0.004। এবার যদি আমরা এটাকে সিম্পলিফাই করি তাহলে আমাদের উত্তর আসবে 0.529 সেন্টিমিটার। 0.529 সেন্টিমিটার। ক্লিয়ার? তো এইভাবে আমরা কি করতে পারবো? আমাদের কোশ্চেন সলভ করতে পারবো। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি। অপশন ডি এখানে সঠিক উত্তর। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনে বলা হয়েছে a physical quantity of dimension of length that can be formed out of c, g and e square by 4 pi epsilon naught। e square by 4 pi epsilon naught। আচ্ছা, এখানে কি বলছে? c is the velocity of light, g is the universal constant of gravitation and e is charge। তাহলে চারটে অপশন দিয়েছে, কোন অপশনটা ঠিক হবে? এখানে আমরা কি করব? দেখো বলেছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বের করতে হবে। একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বের করতে হবে যার ডাইমেনশন লেন্থের ডাইমেনশনের সাথে সমান। ঠিক আছে? এবং এই ফিজিক্যাল কোয়ান্টিটি, ধরো লেন্থ ধরলাম ফিজিক্যাল কোয়ান্টিটি হলো এল। ঠিক আছে? আচ্ছা, এই ফিজিক্যাল কোয়ান্টিটি কি দিয়ে তৈরি হবে? সি দিয়ে তৈরি হবে। সি দ্যাট ইজ ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম, শূন্য স্থানে আলোর বেগ দিয়ে তৈরি হবে। আচ্ছা, জি দিয়ে তৈরি হবে। জি ইজ দ্য গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সর্বজনীন গ্যাস মহাকর্ষ ধ্রুবক। এবং তৈরি হবে ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট। এই জিনিসগুলো দিয়ে তৈরি হবে এল নামক একটা ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে আমরা কি করতে পারি? দেখো, তার মানে এল এর মধ্যে, এই ফিজিক্যাল কোয়ান্টিটির মধ্যে সি, জি এবং এই পার্টটা থাকবে। এই তিনটে পার্ট থাকবে। এই তিনটে পার্টের একটা রাশিমালাই হলো এল। ঠিক আছে? তো আমরা কি করব? অতি সহজে এটাকে সলভ করতে পারবো। আমরা ইকুয়াল টু দিয়ে দিব। ইকুয়াল টু দিয়ে এবার অ্যাকচুয়ালি রাশিমালা মানে কি? সি থাকবে, জি থাকবে, সি এর পাওয়ারে কিছু একটা থাকবে, নেগেটিভ থাকতে পারে, পজিটিভ থাকতে পারে, জি এর পাওয়ারে কিছু একটা থাকবে এবং এই রাশিমালাটার পাওয়ারে কিছু একটা থাকবে। সেই পাওয়ারগুলো আমরা কিন্তু জানি না। আমরা ডাইমেনশনাল পদ্ধতিতে সেই পাওয়ারগুলো বের করব। আমি ধরলাম সি এর পাওয়ারে পি আছে, জি এর পাওয়ারে কিউ আছে এবং এই পার্টটার পাওয়ারে আর আছে। যদি আমরা পি কিউ আর বের করতে পারি তাহলে কিন্তু আমাদের কোশ্চেন সলভ হয়ে যাবে। আচ্ছা, এর জন্য তোমাকে কি করতে হবে? সি, জি, ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট, এদের কিন্তু ডাইমেনশন জানতে হবে। যদি ডাইমেনশন না জানো তাহলে কিন্তু কোশ্চেনটা সলভ করতে পারবে না। আর এই যে কোয়ান্টিটি এল দিয়েছে, এই কোয়ান্টিটির ডাইমেনশন কিন্তু লেন্থের ডাইমেনশনের সঙ্গে সমান হবে, কারণ কোশ্চেনেই বলে দিয়েছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যার ডাইমেনশন লেন্থের ডাইমেনশনের সঙ্গে সমান। তাহলে আমরা কি করব? বাম দিকে এই ডাইমেনশনটা কি করব? আমরা বসিয়ে দেবো এবং এটা হবে লেন্থের ডাইমেনশনের সঙ্গে সমান এল লেন্থ। ঠিক আছে? সি এর ডাইমেনশন লিখবো আমরা সি। সি মানে ভেলোসিটি। ভেলোসিটির ডাইমেনশন কি? এল টি টু দি পাওয়ার -1। পাওয়ারে যা আছে বসিয়ে দাও, পি। আচ্ছা, তারপরে কি আছে বলো? জি। জি হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো জি এর আমরা কিন্তু আমাদের এইটা মনে রাখতে হবে, যদি আমাদের দ্রুত সলভ করতে হয় তাহলে কিন্তু জি এর ডাইমেনশন আমাদের মনে রাখতে হবে। আর তুমি যদি বের করতে চাও তাহলে বের করতে পারবে, সেক্ষেত্রে আমাদের একটু টাইম লাগবে। আমরা বের করে নিই, আমরা দেখে নিই কি করে বের করতে হয়। প্রথমে জি বের করব। আমরা জানি মহাকর্ষ বল F ইকুয়াল টু জি ইন্টু কি m1 m2 বাই আর স্কোয়ার। তো এখান থেকে যদি জি বের করি আমরা, জি পেয়ে যাব আর গুণ হবে এফ আর স্কোয়ার বাই m1 ইন্টু m2, আমি দুটোকে m ধরছি, m স্কোয়ার করে দিচ্ছি। ঠিক আছে? মানে মাসের ডাইমেনশনের স্কোয়ার হবে। আচ্ছা, এটা যদি আমরা ফোর্সের ডাইমেনশন, আর এর ডাইমেনশন, m এর ডাইমেনশন বসাই, আমাদের এটা আমাদের বেরোবে, আমি এটা বের করেছি, এটা বেরোবে m টু দি পাওয়ার -1
এল কিউব এবং টি টু দি পাওয়ার মাইনাস টু, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউব এবং টি টু দি পাওয়ার মাইনাস টু বেরোবে। ঠিক আছে, তো এটা তোমরা বের করবে, ফোর্সের ডাইমেনশন বসাবে, আর ফর ডিস্টেন্সের ডাইমেনশন এল বসাবে, মাস এম বসাবে, বসিয়ে এটা বের করবে। ঠিক আছে, তাহলে আমরা এটা এখানে বসিয়ে দিচ্ছি, এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু বসিয়ে দিলাম, পাওয়ারে কত আছে কিউ। ক্লিয়ার? আচ্ছা, এবার এই কোয়ান্টিটি একটা অচেনা একটা কোয়ান্টিটি, যারা 11-এ পড়ো তাদের কাছে অচেনা, কিন্তু যারা 12-এ পড়ছো বা পাস আউট তাদের কাছে এটা চেনা, অতি চেনা। তো এটা কোথা থেকে পাবো দেখো, এইদিকে দেখো, এটা আমরা অতি সহজে বের করতে পারবো। আমাদের কুলম্বস ল রয়েছে, এফ ইকুয়াল টু কুলম্বের সূত্র, দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল, এফ ইকুয়াল টু কি আছে 1/4πε0। ঠিক আছে, আধানদ্বয়ের গুণফল Q1 ইন্টু Q2 বাই ডি স্কোয়ার বা আর স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে দেখো, যদি আমরা এটা চার্জ Q1 একটা চার্জ, Q2 একটা চার্জ, আর এখানে ই একটা কি বলেছে, চার্জ বলেছে, তবে ই হচ্ছে ইলেকট্রন। এখানে কটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন, দুটো ইলেকট্রনের মধ্যে ক্রিয়াশীল বল বোঝাচ্ছে, দুটো ইলেকট্রন, তাহলে চার্জ কত হবে, দুটোই ই, এক একটা ইলেকট্রনের চার্জ কত ই, দুটো ইলেকট্রনের চার্জ ই ইন্টু ই। তাহলে আমরা এখানে কি বসাবো, এখানে আমরা বসাবো প্রথম ইলেকট্রন এবং দ্বিতীয় ইলেকট্রন, দ্যাট ইজ ই ইন্টু ই। ই ইন্টু ই মানে কি বলো, ই স্কোয়ার। তাহলে কিন্তু আমাদের একটা টার্ম পেয়ে গেলাম, ই স্কোয়ার বাই 4πε0, ই স্কোয়ার বাই 4πε0, শুধু আর স্কোয়ার এদিকে আনো। তাহলে এখান থেকে কি পাবে, ই স্কোয়ার বাই 4πε0 ইকুয়াল টু এফ আর স্কোয়ার। এফ মানে হচ্ছে ফোর্স, আর হচ্ছে ডিস্টেন্স। তাহলে ফোর্স ইন্টু ডিস্টেন্স করলে এখানে ফোর্সের ডাইমেনশন বসাবো, আর হচ্ছে আরেক জায়গায় ডিস্টেন্সের ডাইমেনশন বসাবো, দৈর্ঘ্যের ডাইমেনশন বসাবো, এবং আলটিমেটলি তাহলে পুরো টার্মে যে ডাইমেনশনটা আসবে সেটা আমরা এখানে বসাবো। তো পুরো টার্মের ডাইমেনশন আসবে এম এল কিউব, ঠিক আছে, টি টু দি পাওয়ার মাইনাস টু, টি টু দি পাওয়ার মাইনাস টু। আচ্ছা, পাওয়ারে কত আছে, আর আছে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা কি করব, আমরা একটু সিম্পলিফাই করব, এটাকে সিম্পলিফাই করার পর আমরা কি করব, আমরা কম্পেয়ার করব। তাহলে প্রথম স্টেপে আমরা কি করলাম, স্টেপ ওয়ানে আমরা কি করলাম, এই ইকুয়েশনটা লিখলাম। ঠিক আছে, স্টেপ 2 এ আমরা কি করলাম, আমরা ডাইমেনশন বসিয়ে দিলাম, প্রত্যেকটা কোয়ান্টিটি ডাইমেনশন বসালাম। বসানোর পরে স্টেপ একটু সিম্পলিফাই করে নিই, এই স্টেপে সিম্পলিফাই করব আমরা। আচ্ছা, এল এখানে এল টু দি পাওয়ার পি আছে, এখানে এল কত আছে 3q আছে, এখানে এল কত আছে 3r আছে। তাহলে আলটিমেটলি কি হবে, এল টু দি পাওয়ার পি, আচ্ছা এখানে এল টু দি পাওয়ার 3q, এল টু দি পাওয়ার কত হবে 3q, তাহলে p প্লাস 3q, আমি আর এল লিখবো না, এখানে 3r প্লাস 3r, এল এর কাজ কমপ্লিট। ঠিক আছে, আচ্ছা এবার আমরা কি করব, এম এর কাজ করব। এম তো এখানে নেই, এখানে আছে এম টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু কিউ, তাহলে মাইনাস কিউ, এখানে এম টু দি পাওয়ার কত আর প্লাস আর, পাওয়ারগুলো কি হবে, যোগ হয়ে যাবে, এম এম হলো, এবার টি লিখবো, দেখো এখানে কি আছে মাইনাস পি, আচ্ছা আর কি আছে দেখো মাইনাস 2q, এখান থেকে আমরা পাবো মাইনাস 2r। ঠিক আছে, এগুলো মিটিয়ে দিচ্ছি আমি, মাইনাস 2r। তাহলে এবার আমরা কি করব, কম্পেয়ার করব, একটু ভালো করে বুঝবে, কম্পেয়ার করব। ক্লিয়ার? আচ্ছা, এইদিকে কিন্তু এই পাশে বাম পাশে এম নেই মানে এম টু দি পাওয়ার 0 আছে। ঠিক আছে, এল টু দি পাওয়ার 1 আছে, আর টি টু দি পাওয়ার 0 আছে, টিও তো নেই মানে টি টু দি পাওয়ার 0 রয়েছে। এবার কম্পেয়ার করো। আচ্ছা, এল এর প্রথমে দেখো, এল কম্পেয়ার করছি, এল এর পাওয়ারে এখানে কি আছে 1, আর ডান দিকে কি আছে এই পুরো জিনিসটা, অর্থাৎ p প্লাস 3q প্লাস 3r। তাহলে এটা একটা ইকুয়েশন পেয়ে গেলে। ক্লিয়ার? আচ্ছা, তারপর কি করবে দেখো, q এদিকে কি আছে মাইনাস কিউ প্লাস আর, আর এদিকে কি আছে m এর পাওয়ারে 0, তাহলে 0 এর সঙ্গে ইকুয়াল হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা করছি স্টেপ 3 তে আমরা কি করব, কম্পেয়ার করব, এবার তারপর আমরা টি এর পাওয়ারে কত আছে মাইনাস পি মাইনাস 2q মাইনাস 2r,
ডান দিকে কত, বাম দিকে কত আছে 0। এখান থেকে আমরা পি কিউ এর মান, পি কিউ আর এর মান বের করব, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমি এটা সলভ করবে, তোমরা ইজিলি বের করতে পারবে। বিভিন্ন পদ্ধতি রয়েছে সলিউশন করার, সেগুলো অ্যাপ্লাই করো, করে পি কিউ আর এর মান বের করো। এখানে পি এর মান বেরোবে যেটা, সেটা আমি লিখে দিচ্ছি, তোমরা বের করবে। বের করার পরে আমরা কি করব, আমরা জাস্ট এখানে পি এর মান বসাবো। তাহলে আমরা পি এর মান বের করব, প্রত্যেকটা জায়গা থেকে বের করব। এখানে বের করো পি এর মান, এখান থেকে বের করো। তাহলে এই তিনটি ইকুয়েশন থেকে আমরা পি কিউ আর এর মান বের করব, এইখানে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমাদের যে আনসারটা বেরোবে সেটা বেরোবে অপশান ডি। সঠিক উত্তর হবে অপশান ডি। তোমরা এই কাজটা বাড়িতে করো, একটু লেন্দি হবে, মাথায় রাখবে সব জিনিসের শর্টকাট হয় না, সব অঙ্কের শর্টকাট হয় না, ঠিক আছে? তো আমাদের প্র্যাকটিসই আমাদের সময় বাঁচিয়ে দেবে। আমরা যত প্র্যাকটিস করব আমাদের সময় তত বাঁচবে। এবং মাথায় রাখবে, যদি এই অঙ্কটা সলভ খুব তাড়াতাড়ি করতে হয় তাহলে তোমাকে জি এর ডাইমেনশন মনে রাখতে হবে। ক্লিয়ার? জি এর ডাইমেনশন যদি মনে রাখো তাহলে আমার এতটুকু টাইম বেঁচে যাবে, আমাদের অঙ্ক তাড়াতাড়ি সলভ হবে। মাথায় রাখবে, নিট পরীক্ষায় 45টা কোশ্চেন থাকে ফিজিক্স থেকে, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 4, তাহলে টোটাল হলো 180। এই 45টা কোশ্চেনের মধ্যে কিছু কোশ্চেনের সলিউশন বড় হবে, কিছু কোশ্চেন দেখে বলে দেওয়া যাবে, কিছু কোশ্চেনের জন্য একটু আমাদের পেন চালাতে হবে। আলটিমেটলি পুরো সময়টা কি হবে, ব্যালেন্স হয়ে যাবে। ক্লিয়ার? এই অঙ্কটা বড় হলেও অন্যান্য অঙ্ক ছোট হতে পারে, সেক্ষেত্রে আমাদের টাইম কি হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। তো এখানে অপশান কি হবে, ডি নাম্বার অপশান। তোমরা ক্যালকুলেশন করো। এবার আমরা চলে যাব 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কটা তোমরা সবাই কেয়ারফুলি দেখো, দরকার পড়লে স্ক্রিনশট নিয়ে নাও। 3 নম্বর অঙ্কে কি বলেছে একটু বোঝার চেষ্টা করো এবং নিজেরা ভাবো এই 2 নম্বর অঙ্ক এবং 3 নম্বর অঙ্ক একই রকম ভাবে সলভ করব। দেখো কি বলেছে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ, প্ল্যাঙ্কের ধ্রুবক কত এইচ, স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম সি, এবং নিউটনস গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইজ জি। বলেছে আর 3 ফান্ডামেন্টাল কনস্ট্যান্ট। ভালো কথা, তিনটে এখানে ফান্ডামেন্টাল কনস্ট্যান্টের কথা বলেছে, এইচ, সি এবং জি। হুইচ অফ দ্য ফলোয়িং কম্বিনেশন অফ দিস হ্যাজ দ্য ডাইমেনশন অফ লেন্থ। বলেছে এদের কম্বিনেশনে এমন একটা রাশি তৈরি হবে যে রাশিটার ডাইমেনশন লেন্থের ডাইমেনশনের সঙ্গে সমান হবে। একই রকম ভাবে করব আমরা, ঠিক আছে? কি করব আমরা স্টেপ 1-এ ধরবো রাশিটা কত, এল ইকুয়াল টু ধরবো এইচ টু দি পাওয়ার পি, সি টু দি পাওয়ার কিউ, জি টু দি পাওয়ার আর, ঠিক আছে? এবার সেকেন্ড স্টেপে কি করব আমরা, সেকেন্ড স্টেপে আমরা প্রত্যেকটা কোয়ান্টিটির ডাইমেনশন কি করব, সাবস্টিটিউট করব, মানে বসাবো এখানে। তাহলে ডাইমেনশন বা মাত্রা এখানে কি করতে হবে, বসাতে হবে। ক্লিয়ার? আচ্ছা, থার্ড স্টেপে কি করব, থার্ড স্টেপে আমরা করব হচ্ছে আমাদের একটু সিম্পলিফাই করে নেবে, করে আমরা কম্পেয়ার করব, তুলনা করব, বাম পক্ষ ডান পক্ষ তুলনা করব, করে আমরা কি করব, এবার পি কিউ এবং আর এর মান বের করব। তোমরা অঙ্কটা করো, একই রকম ভাবে সলভ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, জি এর আমরা ডাইমেনশন আমরা লিখলাম আগের অঙ্কেই। সি এর ডাইমেনশন আমরা জানি, এটা ভেলোসিটি বা বেগের যেটা ডাইমেনশন হবে সেটাই সি এর ডাইমেনশন। এইচ, প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ, এই ডাইমেনশন কোথা থেকে পাবো একটু দেখে নাও, যদি কেউ না জানো তাহলে দেখো আমাদের কাছে একটা ফর্মুলা আছে, ই ইকুয়াল টু এইচ নিউ, ঠিক আছে? ই হচ্ছে এনার্জি, শক্তি, এটা শক্তি, ঠিক আছে? শক্তি এবং কার্যের মাত্রা কি হয়, সমান হয়। তাহলে শক্তির মাত্রা কত, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, শক্তি বা কার্যের মাত্রা। এইচ এর মাত্রা আমরা জানি না, নিউ হচ্ছে কম্পাঙ্ক, ঠিক আছে? ফ্রিকোয়েন্সির মাত্রা কি, টি টু দি পাওয়ার -1। তাহলে উভয় পক্ষ থেকে যদি একটা টি কেটে যায় তাহলে আলটিমেটলি থাকবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইকুয়াল টু এইচ। এইচ এর মাত্রা কিন্তু পেয়ে গেলাম আমরা, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে এইচ এর, সরি কেটে যাওয়ার পর -1 হবে, ঠিক আছে? আচ্ছা, এই গেল
এইচ এর মাত্রা আমরা বসিয়ে দেবো, ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করার পরে আমাদের উত্তর বেরোবে এ। সঠিক অপশন কি বেরোবে? এ। তোমরা একটু চেক করে নেবে, ক্যালকুলেশন তোমরা নিজেরা করো, প্র্যাকটিস হবে। আমি জাস্ট মেথড বলে দেবো, হিন্ট বলে দেবো, কিছু কিছু অঙ্ক করে দেবো, কোনো অসুবিধা নেই, তোমাদের শেখানো আমার দায়িত্ব। ঠিক আছে, তাহলে এখানে অপশন কি হচ্ছে? এ অপশন হচ্ছে। এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। পরের অঙ্ক কি বলেছে দেখো, সবাই স্ক্রিনে দেখো, প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট নাও, টুকে নাও, অঙ্ক খাতায় নোট করো, খাতা নিয়ে বসো এবং প্র্যাকটিস করো, ফ্রেশ করে রাখো অঙ্কগুলো, খুব কাজে লাগবে, খুব কাজে লাগবে। আমি আগে বললাম এগুলো হচ্ছে ব্রহ্মাস্ত্রের কাজ করবে। চলো কি বলেছে 4 নম্বর অঙ্কে দেখা যাক। বলেছে ইফ ডাইমেনশন অফ ক্রিটিক্যাল ভেলোসিটি ভিসি, ভিসি হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি, মাথায় রাখবে এর ডাইমেনশন কিন্তু ভেলোসিটির যেটা ডাইমেনশন সেটাই হবে, দ্যাট ইজ এল টি টু দি পাওয়ার -1। এটা ভেলোসিটির ডাইমেনশন, বেগের ডাইমেনশন, বেগের ডাইমেনশন ক্রিটিক্যাল ভেলোসিটি একই হবে ডাইমেনশন দুজনের। চলো তারপর কি বলেছে, অফ লিকুইড ফ্লোয়িং থ্রু এ টিউব, একটা টিউবের মধ্যে দিয়ে একটা লিকুইড প্রবাহিত হচ্ছে। বলেছে এর ক্রিটিক্যাল ভেলোসিটিকে আমরা এই একটা এক্সপ্রেশন দিয়ে, এরকম একটা এক্সপ্রেশন বলেছে, ইটা টু দি পাওয়ার এক্স, রো টু দি পাওয়ার ওয়াই এবং আর টু দি পাওয়ার জেড, এরকম একটা ইকুয়েশন দিয়ে আমরা ক্রিটিক্যাল ভেলোসিটিকে লিখতে পারবো, বলেই দিয়েছে। তাহলে ভিসি ইকুয়াল টু কি লিখতে পারবো? ভিসি ইকুয়াল টু দিস ইকুয়েশন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি করব, এবার তোমরাই বলো, পাওয়ারে দেখতে পাচ্ছ এক্স ওয়াই জেড, এই পাওয়ারগুলো আমাদের কি করতে হবে? বের করতে হবে, তাই না? এবং বের করার জন্য তোমাকে কি জানতে হবে? এই যে তোমরা জানো স্টেপ কি, স্টেপগুলো জানো। আমরা কি করব, এর ডাইমেনশন বসাবো, এল টি টু দি পাওয়ার -1। আচ্ছা, ইটার ডাইমেনশন বসাবো, ইটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি বলা আছে, দেখো মানে সান্দ্রতাঙ্ক, যারা 9-এ পড়েছো সান্দ্রতাঙ্ক সম্পর্কে পরিচিত হয়েছো, সান্দ্রতাঙ্ক বা সান্দ্রতা গুণাঙ্ক, যারা 11-এ, এটা 11-এর রয়েছে, 11-এর টপিক, আবার 9-এও আছে। তো সান্দ্রতাঙ্ক বের করতে পারো, সান্দ্রতাঙ্কের বের করার জন্য একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে সান্দ্র বল এফ ইকুয়াল টু ইটা। ঠিক আছে, ইটা দিয়ে একটা ফর্মুলা আছে, ইটা এ হচ্ছে ক্ষেত্রফল, ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, ডিভি বাই ডিএক্স, এরকম একটা ফর্মুলা আছে, এখান থেকে ইটা বের করতে পারবে। কি করবে? ইটা বের করতে পারবে। আমরা কি জানি? ফোর্সের ডাইমেনশন জানি আমরা, এ মানে ক্ষেত্রফলের ডাইমেনশন জানি। আচ্ছা, ডিভি হচ্ছে ভেলোসিটির ডাইমেনশন, ডিভি, আর ডিএক্স হচ্ছে লেন্থের ডাইমেনশন। মাথায় রাখবে ডিএক্স এর ডাইমেনশন লেন্থের ডাইমেনশন হবে, ডিভির ডাইমেনশন কি হবে? এল টি টু দি পাওয়ার -1, ভেলোসিটির ডাইমেনশন হবে। ক্লিয়ার? তো আমরা এখান থেকে ইটার ডাইমেনশন অতি সহজে বের করতে পারবো এবং ইটার ডাইমেনশন এখানে আমরা বসালে এটা হয়ে যাবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1। আমরা ইটার ডাইমেনশন বসালাম, পাওয়ারে কি আছে? এক্স। ঠিক আছে, আমি ডাইমেনশন বের করেছি, তোমরাও বের করো, করে আমি জাস্ট লিখে দিলাম কি করে বের করতে হয়, আমি হিন্টস দিয়ে দিলাম, তোমরা বের করো। ঠিক আছে, রো কি বলেছে এখানে? রো বলেছে ডেনসিটি অফ লিকুইড। তো ডেনসিটি অফ লিকুইড অতি সহজে বের করতে পারবো। ডেনসিটি মানে মাস বাই ভলিউম, ভর বাই আয়তন, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তো এখান থেকে তোমরা ডেনসিটির মাত্রা বের করে বসাও। ঠিক আছে, ওয়াই এবং আর হচ্ছে কি বলেছে দেখো এখানে, আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য টিউবের রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ কি বোঝায়? কিছুটা দৈর্ঘ্য বোঝায়, তাই এর ডাইমেনশন কি হবে? এল হবে। বাস, এবার কম্পেয়ার করো, উভয় পক্ষে কম্পেয়ার করো, করে এক্স এর মান বের করো, ওয়াই এর মান বের করো, আর জেড এর মান বের করো। 3টে জিনিস বের করো, বের করে দেখো কোন অপশনটা কারেক্ট হবে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড এর মানটাই তোমাদের বের করতে বলেছে এবং তোমরা চেক করে নাও, এটা অপশন সি কারেক্ট আনসার। অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি যে 2, 3, 4 আমরা যে পরপর 3টে অঙ্ক করলাম, 3টে অঙ্ক কিন্তু একই টাইপের অঙ্ক, তাই একটা যদি আমরা শিখি
তাহলে আমরা এই ধরনের আরও কিছু অঙ্ক করতে পারবো। তবে মাথায় রাখবে এক্ষেত্রে কিন্তু ডাইমেনশন সম্পর্কে তোমার সঠিক ধারণা থাকতে হবে, একটু মুখস্থ করতে হবে। সত্যি কথা বলতে একটু ডাইমেনশনগুলো মুখস্থ করতে হবে, আর ডাইমেনশন বের করাও শিখে নিতে হবে। কখন কোনটা কাজে লাগে বলা যায় না, ঠিক আছে? দেখা গেল তুমি ভুলে গেলে, সেই জন্য বের করা শিখতে হবে। মুখস্থ থাকলে খুবই ভালো। চলো এবার আমরা 5 নম্বর অঙ্ক সলভ করব। 5 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, ইফ এনার্জি ই, এনার্জি মানে শক্তি কত বলেছে ই, ভেলোসিটি ভি, ভেলোসিটি কত বলেছে ভি বলেছে, টাইম টি বলেছে, ঠিক আছে? আর চুজেন অ্যাজ দ্য ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বলেছে, এদেরকে আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হিসাবে চুজ করলাম। মৌলিক রাশি আমরা কি জানি, দৈর্ঘ্য, ভর, সময়, এরা হলো মৌলিক রাশি। শক্তি কিন্তু মৌলিক রাশি নয়, বেগ কিন্তু মৌলিক রাশি নয়, সময়টা মৌলিক রাশি, কিন্তু এই দুটো মৌলিক রাশি নয়। তবুও এই অঙ্কে বলেছে তোমরা ধরে নাও এরা মৌলিক রাশি, ঠিক আছে? তাই যদি হয় তাহলে দ্য ডাইমেনশনাল ফর্মুলা অফ সারফেস টেনশন, সারফেস টেনশনের ডাইমেনশনাল ফর্মুলা কি হবে, ঠিক আছে? এবার তোমরা অনেক রকম ভাবে এটা করতে পারো। তো আমরা প্রথমে করব সারফেস টেনশন এস, আমরা যে পদ্ধতি শিখলাম সেটাই আমরা করব। সারফেস টেনশন এস ইকুয়াল টু, আমরা ধরে নেব এরা তো কি দিয়ে তৈরি হবে, সারফেস টেনশন এই তিনটে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি দিয়ে তৈরি হবে, ঠিক আছে? সারফেস টেনশন এখানে লব্ধ একক বা লব্ধ রাশি। এবার আমরা কি জানি লব্ধ রাশি মৌলিক রাশির সাহায্যে গঠিত হয়, মৌলিক রাশি দিয়ে গঠিত হয়, তাহলে এই তিনটে দিয়ে গঠিত হবে। তাহলে কিন্তু পাওয়ারে কত থাকবে সেটা আমি জানি না, তাহলে ই টু দি পাওয়ার আমি পি ধরলাম, ভি টু দি পাওয়ার কিউ ধরলাম, টি টু দি পাওয়ার আর ধরলাম। তাহলে কি ধরলাম, এস ইকুয়াল টু ই টু দি পাওয়ার পি, ভি ইকুয়াল টু ই টু দি পাওয়ার কিউ, আর এস ইকুয়াল টু টি টু দি পাওয়ার আর, এই কম্বিনেশন ধরলাম। এবার তোমরা তো মেথড জানো, ঠিক আছে? এই মেথডগুলো অ্যাপ্লাই করবে। সারফেস টেনশনের মাত্রা বসাও। সারফেস টেনশন মানে কি দেখো, সারফেস টেনশন মানে বল বাই দৈর্ঘ্য। তাহলে বলের মাত্রা কত, এম এল টি টু দি পাওয়ার -2, দৈর্ঘ্যের মাত্রা কত এল। তো এখান থেকে এল এল কেটে গেল, তাহলে এম টি টু দি পাওয়ার -2। তো আমরা সারফেস টেনশনের মাত্রা পেয়ে গেলাম, ঠিক আছে? আমরা এখানে বসিয়ে দেব এম টি টু দি পাওয়ার -2। আমি বোঝাচ্ছি এই জন্য সময় লাগছে, তোমরা যখন এটা করবে প্র্যাকটিস সময় লাগবে না। এস এর মাত্রা বসিয়ে দিলাম, ই এর মাত্রা, ই মানে এনার্জি, দেখো মাঝখানে ইকুয়াল টু এনার্জির মাত্রা কি হবে আমরা জানি, এনার্জি বা শক্তির মাত্রা আর কার্যের মাত্রা সেম, কার্যের মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বসিয়ে দাও। পাওয়ার কি আছে পি, ভি, ভি হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটির মাত্রা অতি সহজ এল টি -1, পাওয়ারে কত কিউ, আর টি, টি ফর টাইম, টাইমের মাত্রা টাইম নিজেই, টি নিজেই। এবার আমরা কি করব, কম্পেয়ার করব। আচ্ছা তারা কিন্তু সিম্পলিফাই করতে হবে, এমগুলোকে একসাথে আনতে হবে, এলগুলোকে একসাথে আনতে হবে, টিগুলোকে একসাথে আনতে হবে, এনে উভয় পক্ষে আমরা কী করবো, কম্পেয়ার করলে আমরা পি কিউ আর এর একটা ইকুয়েশন পাবো। সেই পি কিউ আর এর ইকুয়েশন সলভ করব, সলভ করলে আমরা পি কিউ আর পেয়ে যাব, ঠিক আছে? এদের মান তোমরা বের করো। এবার দেখো এই অপশানটা মানে এখানে সঠিক উত্তর হবে অপশান এ, এবং তোমরা চেক করে নাও অপশান এর সঙ্গে এটা মিলছে কি না, ঠিক আছে? চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। ইফ ফোর্স, সবাই স্ক্রিনে দেখো, স্ক্রিনে আমি অঙ্কটা দিয়ে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিতে পারো, চাইলে টুকে নিতে পারো খাতায়। এক কথায় তোমরা ফ্রেশ করে রাখবে অঙ্কগুলো, মাঝে মাঝে প্র্যাকটিস করতে হবে। কি বলেছে দেখো 6 নম্বর অঙ্কে, ইফ ফোর্স এফ তাহলে অঙ্কে যেগুলো বলেছে সুন্দর করে তোমরা লিখে নাও। কি কি বলেছে আবার বলছি আমি, ইফ ফোর্স, ভেলোসিটি অ্যান্ড টাইম আর টেকেন অ্যাজ ফান্ডামেন্টাল ইউনিটস দেন দ্য ডাইমেনশন অফ মাস। তাহলে আবার আগের অঙ্কের মতোই হুবাহু ফোর্স, ভেলোসিটি আর টাইমকে বলে দিয়েছে এরা ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে মাসের ইউনিট কত হবে, মাসের কি বলেছে এখানে, মাসের না সরি ডাইমেনশন বলেছে, মাসের ডাইমেনশন কত হবে। একই রকমভাবে আমরা কি করব দেখো, এম ইকুয়াল টু এফ ভি টি,
আমরা ধরে নেব, ধরে নিয়ে আমরা পাওয়ার দেব। এফ এর পাওয়ার আমরা দিলাম পি, ভি এর পাওয়ার দিলাম কিউ, টি এর পাওয়ার দিলাম আর। ঠিক আছে, দেওয়ার পরে আমরা কি করব, এদের মাত্রাগুলো বসাবো। এফ এর মাত্রা আমরা জানি, ভি এর মাত্রা জানি, টি এর মাত্রা জানি, মাসের মাত্রা এম বসাবো, বসিয়ে কম্পেয়ার করব। কম্পেয়ার করলে পি কিউ আর বেরিয়ে যাবে এবং তুমি দেখতে পারবে কোন অপশানটা কারেক্ট হচ্ছে। পরের অঙ্ক সলভ করি, 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কি বলেছে একটু ভালো করে খেয়াল করো। বলেছে ইন অ্যান এক্সপেরিমেন্ট 4 quantities A, B, C and D are measured with percentage error 1%, 2%, 3% and 4% respectively. Quantity P is calculated as follows. ঠিক আছে, P এর একটা রাশিমালা দেওয়া হয়েছে, P equal to A cube B square by CD. Percentage error in P. আচ্ছা, তোমাদের শেখানো হয়েছে যে কি করে পার্সেন্টেজ এরার বের করতে হয়। তার আগে দেখে নিব আমরা এর পার্সেন্টেজ এরার কত বলেছে। এর পার্সেন্টেজ এরার বলেছে 1%, বি এর কত বলেছে 2%, সি কত বলেছে, সি বলেছে 3%, ডি কত বলেছে 4%। আচ্ছা, তোমরা যদি এই অঙ্কটা করতে পারো তাহলে তোমরা কমেন্টে উত্তরটা লিখে জানাও কত হবে। আমি এটা করে দিচ্ছি, দেখো পার্সেন্টেজ এরার এখানে যে ফর্মুলা বলেছে পি ইকুয়াল টু, সেটা আমরা লিখে নেব। পি ইকুয়াল টু কি বলেছে, এ কিউব বি স্কোয়ার বাই সি ডি। ওকে, তাহলে পি এর মধ্যে এ বি সি ডি এদের মধ্যে এরার থাকলে পি এর মধ্যে এরার থাকবে। তাহলে পি এর পার্সেন্টেজ এরার কী করে বের করবো, দেখো পি এর পার্সেন্টেজ এরার ইকুয়াল টু, মাথায় রাখবে এরকম যদি কোনো রাশিমালা থাকে তাহলে প্রত্যেকটা রাশিমালার পার্সেন্টেজ এরারকে যোগ করব। কি করব, যোগ করব, শুধু পাওয়ারগুলোকে সামনে আনতে হবে। প্রথমে দেখো কি করব, এ এর পার্সেন্টেজ এরার যোগ করব, বি এর পার্সেন্টেজ এরার যোগ করব, সি এর পার্সেন্টেজ এরার কি করব, যোগ করব, ডি এর পার্সেন্টেজ এরার যোগ করব। ক্লিয়ার, এর সাথে মেথড। এবার কি করব, এই পাওয়ার এর সামনে এ এর পাওয়ারটাকে আনবো, বি এর সামনে বি এর পাওয়ারটাকে আনবো, সি এর পাওয়ার কত হচ্ছে 1, বসানোর দরকার নেই, ডি এর পাওয়ার কত 1। এবার আমরা কি করব, মান বসিয়ে দেবো। তাহলে 3 ইন্টু এ কত 1, 2 ইন্টু বি কত, বি হচ্ছে 2, সি এর পার্সেন্টেজ এরার কত 3 আর ডি এর পার্সেন্টেজ এরার কত 4। তাহলে ক্যালকুলেশন করো, 3 4 3 4, তাহলে 3 3 6 আর 4 4 8, 6 14। ঠিক আছে, তাহলে অপশান কোনটা ঠিক হবে, অপশান নাম্বার সি কারেক্ট আনসার, অপশান নাম্বার সি। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক স্ক্রিনে দেওয়া হলো, দেখে নাও কি বলেছে। দি পেয়ার অফ কোয়ান্টিটিস হ্যাভিং সেম ডাইমেনশন, সেম ডাইমেনশন, তাহলে কোন জোড়া ডাইমেনশন, নিচে কিছু কোয়ান্টিটি দেওয়া হয়েছে, কিছু ভৌত রাশি দেওয়া আছে জোড়া আকারে। বলেছে কোন জোড়ার ডাইমেনশন কি হবে, সেম হবে। ঠিক আছে, প্রথম অপশান এতে কি রয়েছে, ইম্পালস অ্যান্ড সারফেস টেনশন। ইম্পালস, ইম্পালস অ্যান্ড সারফেস টেনশন, এসটি আমি সংক্ষেপে লিখছি। বিতে কি বলেছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম এ এম অ্যান্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড ওয়ার্ক। ঠিক আছে, সিতে কি বলেছে, দেখো সিতে বলেছে ওয়ার্ক অ্যান্ড টর্ক, টর্ক। ঠিক আছে, এবং ডিতে কি বলেছে, ইয়াং মডিউলাস, ইয়াং মডিউলাস অ্যান্ড এনার্জি। আর ডাইমেনশন এখানে সেম হবে। ঠিক আছে, তো এই প্রবলেম সলভ করার জন্য তোমাকে প্রত্যেকটা ধরে ধরে ডাইমেনশন বের করতে হবে। প্রথমে ইম্পালসের ডাইমেনশন বের করতে হবে। ইম্পালস মানে বলের ঘাত, তোমার পড়েছো বলের ঘাত, এই ডাইমেনশন বের করবে। সারফেস টেনশনের ডাইমেনশন বের করবে, চেক করবে দুটো সেম হচ্ছে কিনা। তারপর অ্যাঙ্গুলার মোমেন্টাম বের করবে, ওয়ার্ক বের করবে, চেক করবে সেম হচ্ছে কিনা। ওয়ার্ক টর্ক বের করবে, ইয়াং মডিউলাস এনার্জি বের করবে। প্রত্যেকটা ধরে ধরে বের করে চেক করতে হবে। তাহলে তোমাকে কটা বের করতে হচ্ছে, 1 2 3 4 5 6 7 8টা বের করতে হবে। ঠিক আছে, 8টা বের করার পরে এবার যদি তোমার অপশান প্রথমটাই ঠিক হয় তাহলে তুমি
তোমার সময় কমে যাবে। প্রথম অপশান চেক করতে গিয়ে যদি কারেক্ট বেরিয়ে যায় বা বাকিগুলো করতে হচ্ছে না, যদি দ্বিতীয়টা বের করতে গিয়ে যদি এটা ঠিক হয়ে যায় তাহলে বাকি দুটো করতে হবে না। তো এখানে তোমার লাখ খেলা করছে। আর তোমার যদি 4 নম্বরটা ঠিক হয় তাহলে কিন্তু 4টেই করতে হচ্ছে। তো আমরা এখানে কি করব, আমরা একটা লিস্ট মনে রাখবো, যদি পসিবল হয় তোমাদের কাছে সময় বাঁচানোর, যদি সত্যি ইচ্ছে থাকে, কারণ এখানে কোনো শর্টকাট নেই। একটা লিস্ট মনে রাখতে হবে, এই ধরনের কোশ্চেন দিতে পারে, একটা লিস্ট মনে রাখতে হবে। তো যেসব কোয়ান্টিটির ডাইমেনশন সেম তাদের একটা লিস্ট তোমরা দেখে নাও। এই লিস্ট তোমরা কি করবে, পড়বে, মুখস্থ করবে, মাঝে মাঝে প্র্যাকটিস করবে। তাহলে এখানে যদি এই ধরনের কোশ্চেন দেয় আমাদের 1 নম্বর হাতের মুঠোই। ঠিক আছে? আচ্ছা, এবার একটু আমি বলে দিই, যদি তোমার ডাইমেনশন সম্পর্কে ভালো জ্ঞান থাকে বা তোমার প্র্যাকটিস খুব ভালো থাকে তাহলে তুমি দেখে বলে দিতে পারবে আনসার কোনটা হবে। দেখো, ওয়ার্ক মানে কি, তুমি যখন দেখবে সবগুলো অপশান তোমার প্রথমে এখানে তোমার নজর আসবে, কারণ ওয়ার্ক মানে তুমি যখন পড়াশোনা ভালোভাবে যদি করো সিরিয়াসলি, তাহলে ওয়ার্ক মানে জানবে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। আবার টর্ক মানেও কি, টর্ক মানে হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, দুটো কিন্তু সেম। যদিও ওয়ার্কটা হচ্ছে কি, ওয়ার্ক হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, টর্ক ভেক্টর কোয়ান্টিটি। তাই আমি এটাকে কিভাবে লিখবো, W = F.D। আর এটাকে কি লিখবো, টর্ককে কি লিখবো, টর্ক যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, টর্ক ইকুয়াল লিখবো D × F। ঠিক আছে? তো এটা ক্রস প্রোডাক্ট, এটা ডট প্রোডাক্ট হবে, কিন্তু দুজনের ডাইমেনশন সেম হবে, কারণ দুজনই ফোর্স আর ডিস্টেন্সের গুণফল। তাই তুমি চোখে দেখে বলতে পারবে এটাই হবে সঠিক আনসার। তোমার জানা ফর্মুলা এখানে কিন্তু কাজে লাগবে। চলো এবার আমরা পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিই কি বলেছে। পরবর্তী অঙ্কে কি বলা হয়েছে সেটা খুব ভালো করে তোমরা দেখো, পড়ো, বোঝো। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই বলো, আমাকে কমেন্টে জানাও। কি বলেছে দেখো, দি ড্যাম্পিং ফোর্স on an oscillator is directly proportional to the velocity. The unit of constant of proportionality is, বলেছে ড্যাম্পিং ফোর্স মানে ফোর্স, এক কথায় ড্যাম্পিং ফোর্স। আমি ধরো জানি না ড্যাম্পিং ফোর্স কি, ফোর্স জানি কি, ড্যাম্পিং ফোর্স আর ফোর্সের ডাইমেনশন সেম। অ্যাকচুয়ালি ড্যাম্পিং ফোর্স হচ্ছে বাধা বল বা বিরুদ্ধ বল। যখন ধরো একটা পেন্ডুলাম যখন দোলে তখন বায়ু কি করে, বাধা দেয়। যখন এই দিকে যাবে বায়ু উল্টো দিকে বাধা দেবে, যখন এই দিকে যাবে বায়ু উল্টো দিকে বাধা দেবে। এই বাধা বলকে বলা হয় ড্যাম্পিং ফোর্স। বলেছে ড্যাম্পিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু ভেলোসিটি ভি, ডাইরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক। তাহলে বলেছে এখানে সমানুপাতিক ধ্রুবক কত হবে, তাহলে ইকুয়াল টু করো একটা কে এন সমানুপাতিক ধ্রুবক, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এখান থেকে কে বের করো, কে ইকুয়াল টু কি হবে F/V। তাহলে F এর মাত্রা বসাও mL/T⁻²। ঝরঝরা মুখস্থ রাখবে, খুব কাজে লাগবে। তুমি যদি এই মাত্রা মুখস্থ না রাখতে পারো তাহলে কিন্তু খুব সময় নেবে। তুমি আবার কি করবে, F = ma ফর্মুলা থেকে তুমি F বের করবে, F এর মাত্রা বের করবে। আবার যদি A না জানো, A = V - U/T, এখান থেকে A বের করবে, সময় লেগে যাবে, সময় সাপেক্ষ হয়ে যাবে। সত্যি যদি নিট তোমাদের ক্র্যাক করার ইচ্ছে থাকে তাহলে কিন্তু একটু পড়াশোনা করতে হবে, একটু প্র্যাকটিস করতেই হবে। আর যদি একটু প্র্যাকটিস পড়াশোনা করো, একটু সিনসিয়ার হও, তাহলে নিট তোমাদের হাতের মুঠোয়। চলো, V = কি আছে, L/T⁻⁻1। এবার একটু ক্যালকুলেশন করো, L কেটে দাও আর T একটা কেটে যাবে, সরি কাটবে, হ্যাঁ কেটে যাবে, কেটে গেলে কত হবে T-1, MT-1। তাহলে দেখে নাও কোনটা সঠিক উত্তর হচ্ছে। ও আচ্ছা, মাত্রা, আমরা মাত্রা বের করে ফেললাম, যদিও একক বের করতে বলেছে, কোনো অসুবিধা নেই। এখান থেকে আমরা এককটাও বের করতে পারবো। এম এর একক কি, কেজি। টাইম, টি ফর টাইমের একক কি, সেকেন্ড, (10⁻⁻1)। দেখো অতি সহজে বেরিয়ে গেল, কেজি (10⁻⁻1). আচ্ছা, তোমরা এখানে মাত্রা দিয়ে করো। ফোর্সের এখানে একক কি, নিউটন। ভেলোসিটির একক তুমি জানো, নিউটনকে আবার ভাঙাতে হবে, নিউটন মানে কেজি (মিটার/সেকেন্ড স্কয়ার) বসাবে।
নিউটন মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিচে ভেলোসিটি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, বসিয়ে কেটে এটাই পাবে। তো মাত্রা দিয়ে করাটাই বেটার। ঠিক আছে, চলো আমার পরের অঙ্ক দেখে নেব কি আছে। আচ্ছা দেখো, এই অঙ্কে বলেছে মিউ নট এপসাইলন নটের ডাইমেনশন বের করতে হবে। ডাইমেনশন মানে এরকম একটা রাশিমালা আছে, দেখো মিউ নট এপসাইলন নট টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ, মানেই হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস হাফ মানে কি, তুমি যদি 1 করো মিউ নট এপসাইলন নট টু দি পাওয়ার কি হবে তাহলে প্লাস হাফ, আর হাফ টু দি পাওয়ার হাফ মানে জানো তোমরা রুট হবে, রুট মিউ নট কি হবে এপসাইলন নট। আচ্ছা এর মাত্রা, অ্যাকচুয়ালি এর মাত্রা বের করা মানে এর মাত্রা বের করতে হবে। আর এটা মাথায় রাখবে, এটা হচ্ছে ভেলোসিটি, লাইটের ভেলোসিটির রাশিমালা, মনে রাখবে এটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট। তোমরা একটা চ্যাপ্টার রয়েছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সমূহ, ওই চ্যাপ্টারে গিয়ে তোমরা জানবে যে ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকিউম মানে শূন্যস্থানে আলোর বেগ কত, 1/√ওভার মিউ নট এপসাইলন নট। এখানে মিউ নটের মান বসাবো, মিউ নটকে বলা হয় শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, এপসাইলন নটকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এদের মান আছে, এরা কনস্ট্যান্ট, মান বসালে আমরা এই ভ্যালুটা পেয়ে যাব 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ভালো করে এগুলো একটু মনে রাখবে, তাহলে কিন্তু পরে কোনো অসুবিধা হবে না। এই ক্লাসটা তোমরা যদি ভালো করে করো তাহলে আশা করি তোমাদের প্রিভিয়াস ইয়ার নিয়ে কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আর যদি তোমরা প্রিভিয়াস ইয়ারকে তোমাদের দখলে আনতে পারো তাহলে তোমাদের প্রিপারেশন কিন্তু অনেকটা এগিয়ে যাবে, অনেকটা। ওকে, তাহলে দেখো যদি সি ইকুয়াল টু এটা হয় তাহলে এই পুরো জিনিসটার মাত্রা সি এর মাত্রা সেম, তাহলে আমি এর মাত্রা বের করতে যাব না, আমাদের সি এর মাত্রা জানা আছে, সি মানে ভেলোসিটি, ভেলোসিটি মাত্রা LT-1, LT-1, অতএব এই মাত্রাটাই হবে এই পুরো রাশিমালার মাত্রা, মানে এটার মাত্রা। ঠিক আছে, তাহলে দেখে নাও এখানে কোন অপশনটা কারেক্ট হচ্ছে। এখানে অপশন কারেক্ট হবে অপশন নাম্বার সি, সঠিক উত্তর হবে অপশন সি। চলো আমরা পরের অঙ্ক দেখে নিই। তোমরা পরের অঙ্কটা খুব ভালো করে দেখো, পড়ো, কোনো সমস্যা হলে বলো। ঠিক আছে, কমেন্টে জানাও। এবং সত্যি যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে তাহলে আমি আরও ক্লাস করব, পরপর অধ্যায়গুলো করব, এবং তোমাদের প্রিপারেশনের জন্য আমি আছি, শুধু আমার সঙ্গে তোমাদের চলতে হবে। চলো 11 নম্বর অঙ্কে কি বলেছে দেখা যাক। দি ডেন্সিটি অফ মেটেরিয়াল ইন সিজিএস সিস্টেম অফ ইউনিট। তা সিজিএস পদ্ধতিতে কোনো একটা মেটেরিয়ালের ডেন্সিটি ডি বলে দিয়েছে কত, 4 গ্রাম পার সেমি কিউব। এবার বলেছে ইন এ সিস্টেম অফ ইউনিটস ইন হুইচ ইউনিট অফ লেন্থ ইজ 10 সেন্টিমিটার। বলেছে অন্য একটা সিস্টেম, এটা একটা সিজিএস সিস্টেম, এসআই সিস্টেম, এফপিএস সিস্টেম, এমকেএস সিস্টেম, অনেকগুলো আছে, একক পদ্ধতি অনেক আছে। বলছে এমন একটা একক পদ্ধতি, অন্য যে কোনো সিস্টেম, এনি সিস্টেম, কিন্তু বলে দেয়নি ওই সিস্টেমে বলেছে দেখো ইউনিট অফ লেন্থ, লেন্থের ইউনিট কত বলেছে 10 সেমি। মাথায় রাখবে এখানে কিন্তু অনেকের গন্ডগোল হবে, এখানে কিন্তু লেন্থের মান বলেনি, অন্য একটা অজানা সিস্টেম, সেই সিস্টেমে লেন্থ বা দৈর্ঘ্যের একক বলেছে 10 সেমি। একক 10 সেমিটা একক, নট ম্যাগনিটিউড, মান নয়, এটা কি একক। ঠিক আছে, এবার বলেছে আর কি বলেছে দেখা যাক। ইউনিট অফ মাস, মাসের ইউনিট কত বলেছে, মাসের ইউনিট বলেছে 100 গ্রাম, 100 গ্রাম, দিস ইজ ইউনিট। এই দুটোই কিন্তু ইউনিট, নট ভ্যালু, ক্লিয়ার, এই দুটোই ইউনিট বা একক। তো যাই হোক বলেছে এই যে অজানা সিস্টেম, তাহলে অজানা সিস্টেমে ঘনত্বের মান কত হবে, সিজিএস সিস্টেমে ঘনত্বের মান বলেছে 4 গ্রাম পার সেমি কিউব, তাহলে এই অজানা যে সিস্টেম আছে এই সিস্টেমে ঘনত্বের মান কত হবে। তো মাথায় রাখবে তোমরা জানো যে একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে যেতে গেলে কি করতে হয়, যেমন ধরো এক মিটার কথা বলছি, 1 মিটার ইকুয়াল টু কত 100 সেন্টিমিটার। তাহলে কি করলে দেখো 1 মিটার এটা এসআই সিস্টেম, এটা সিজিএস সিস্টেম, তাই না। তো এখানে 1টা কি নিউমেরিক্যাল ভ্যালু, ধরো n1 দিলাম,
আর এটা এসআই সিস্টেমের একককে দিলাম U1। এটা অন্য একটা একক পদ্ধতি, সিজিএস একক পদ্ধতি। এখানে ভ্যালু কত N2, আর এককটা কত, এককটা হচ্ছে U2। তো মাথায় রাখবে একটা সিস্টেম থেকে অন্য সিস্টেমে যাওয়ার এটা হলো ফর্মুলা বা টেকনিক, ঠিক আছে। আমরা কি করব, যে কোনো সিস্টেমে তুমি যেতে পারো, ফর্মুলাটা N1 U1 ইকুয়াল টু N2 U2 ইকুয়াল টু N3 U3 এরকম চলতে থাকবে। চলো আমরা এবার প্রথম সিস্টেম কি সিজিএস সিস্টেম বলেছে, মান কত বলেছে, নিউমেরিক্যাল ভ্যালু কত বলেছে 4। ইউনিট কত বলেছে, পাশে আছে দেখো গ্রাম পার সেমি কিউব। তাহলে মান বসিয়ে দিলাম, ইউনিট বসিয়ে দিলাম। পরের সিস্টেম অজানা সিস্টেমে মান বের করতে হবে, N2 বের করতে হবে, ঠিক আছে। কিন্তু এককটা বলে দিয়েছে, একক কি বলেছে দেখো, একক বলেছে, আচ্ছা ওপরে একটু সুবিধার জন্য আমি এটাকে নিচে লিখছি সেমি কিউব। আচ্ছা আমরা ইউনিট, যেহেতু ঘনত্বের উপরে কি থাকে, ভরের একক থাকে। গ্রাম আছে, এখানে কি হবে, গ্রামের জায়গায় অন্য সিস্টেমে যেটা ভরের একক হবে সেটা হবে। এখানে ভরের একক কত বলেছে 100 গ্রাম, এটা ভরের একক, ঠিক আছে। আচ্ছা এবার লেন্থের ইউনিট, এবার দেখো এখানে কি আছে, সেমিটা অ্যাকচুয়ালি সিজিএস এর লেন্থ, সেমিটা কি বোঝায়, লেন্থের ইউনিট। দৈর্ঘ্যের একক, এবার দৈর্ঘ্যের এককের কিউব আছে, এখানে দৈর্ঘ্যের একক কত আছে 10 সেমি, এটা দৈর্ঘ্যের একক, তাহলে কি দিব, কিউব দেব, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এটা পাবো কত আমরা, দেখে নাও। তাহলে এখানে N2 থাক 100 গ্রাম থাকলো, এটা শুধু ক্যালকুলেশন করব। আচ্ছা 10 কিউব মানে হচ্ছে 1000, তাই না, 100 1000 হয়ে যাবে। আচ্ছা সেমি কিউব, এবার কেটে যাবে, এই জি কেটে গেল, এই সেমি কিউব কেটে গেল, এই দুটো শূন্য কেটে গেল। আচ্ছা এই 10টাকে এদিকে আনো, তাহলে N2 এখান থেকে বের করো, N2 বের হবে 40, N2 কত বের হলো 40। তাহলে অপশন দেখো কোনটা ঠিক আছে, N2 মান বেরিয়ে গেছে, অপশন নাম্বার সি, কারেক্ট অপশন ইজ সি। চলো আমরা পরের অঙ্ক দেখে নিই। পরের অঙ্কে কি বলা হয়েছে দেখো, দি ডাইমেনশন অফ 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট নিয়ে আছে, হাফ এপসাইলন নট ই স্কোয়ার। অ্যাকচুয়ালি 1/4 পাই এপসাইলন নট বলে অভ্যেস হয়ে গেছে, ওটাই মুখ দিয়ে বেরোচ্ছে, তো ডোন্ট মাইন্ড। চলো এখানে কি বলেছে, 1/এপসাইলন নট ই স্কোয়ার। এটা একটা রাশিমালা দেখতেই পাচ্ছ, একটা এক্সপ্রেশন। এই এক্সপ্রেশনের ডাইমেনশন বের করতে হবে। এখানে এপসাইলন নটটা কি, এপসাইলন নটটা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, ইটা কি, ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মানে এটা শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতা, ই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে। তো যারা 11-এ পড়ছো তাদের জন্য একটু সমস্যা হবে, তোমরা মনে রাখবে এটা একটা রাশি, এটা 12-এ এটা সম্পর্কে পড়াশোনা করবে। তো এখানে কি করতে হবে, এই ডাইমেনশন বের করার জন্য হাতের তো কোনো ডাইমেনশন হয় না, এটা একটা সংখ্যা, এপসাইলন নটের ডাইমেনশন বসাবে, ঠিক আছে, ই এর ডাইমেনশন বসাবে, বসিয়ে ক্যালকুলেশন করে আলটিমেটলি রেজাল্টটা বের করবে, ঠিক আছে। তো এপসাইলন নটের ডাইমেনশন কোথা থেকে বের করবে আমি বলে দিচ্ছি। ফর্মুলা হচ্ছে F ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। এখান থেকে এপসাইলন নট রয়েছে, তার ডাইমেনশন বের করবে। এখানে ফোর্সের ডাইমেনশন বসাবে, আধান দুটো আধান রয়েছে, গুণফল, আধানের ডাইমেনশন হচ্ছে IT, আধানের ডাইমেনশন কি I ইন্টু টি। আচ্ছা আর এর ডাইমেনশন কি, আর হচ্ছে ডিস্টেন্স, এর ডাইমেনশন L হয়ে যাবে। এখান থেকে এপসাইলন নট বের করবে। ই কোথা থেকে বের করবে, একটা ফর্মুলা মনে রাখবে, F ইকুয়াল টু EQ, তাহলে E ইকুয়াল টু কি F বাই কিউ, ঠিক আছে। F হচ্ছে ফোর্স, বলের ডাইমেনশন বসাবে, বলের ডাইমেনশন সবাই জানো ml t⁻²। আচ্ছা কিউ এর ডাইমেনশন বসাও I ইন্টু টি, বাস এখানে বসিয়ে ক্যালকুলেশন করো, তুমি অপশান উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা একটা পদ্ধতি। এবার আমি একটা তোমাদের শর্টকাট ট্রিক বলছি, শর্টকাট ট্রিক খুব সহজেই হয়ে যাবে, এটা বেশ সময় লাগবে,
সহজে কী করে হবে দেখো, এটা অ্যাকচুয়ালি এর রাশিমালাটাকে চিনতে হবে। এটাকে বলা হয় শক্তি ঘনত্ব, তড়িৎ ক্ষেত্রের শক্তি ঘনত্ব। আর শক্তি ঘনত্ব মানে শক্তি বাই আয়তন, মাথায় রাখবে, শক্তি বাই আয়তন। ঠিক আছে, এবার শক্তির মাত্রা বসিয়ে দাও, শক্তি বা কার্যের মাত্রা সেম একই, ml স্কয়ার T⁻², আয়তনের মাত্রা কি L3, বাস কাজ হয়ে গেল। অত কিছু বের করতেই হবে না, এপসাইলন নট বের করতে হবে না, ই বের করতে হবে না, ক্যালকুলেশন করতে হবে না। এখানে দেখো কত সহজেই হয়ে গেল, বাস কেটে দাও, এখানে 1 থাকবে, তাহলে এটা হয়ে যাবে কত, এটা পুরোটা কেটে গেল, m এল উপরে যাবে L⁻⁻1 আর T⁻², এটা হয়ে যাবে শক্তি ঘনত্বের মাত্রা, অর্থাৎ 1/2 এপসাইলন নট ই স্কয়ারের মাত্রা। চলো এবার আমরা পরের অঙ্ক দেখে নেব। তবে এই অঙ্কের অপশান কোনটা ঠিক হয়েছে একটু তোমরা নিজেরাই বিচার করো, আমি কিছু বলবো না, দেখো কোন অপশানটা কারেক্ট। এবার আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্ক দেখো কি বলেছে, ইফ দ্য ডাইমেনশন অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি আর গিভেন বাই m⁴a, l⁴b, t⁻c, then the physical quantity will be। আচ্ছা, এখানে একটা রাশিমালা বলেছে, একটা রাশিমালা বলেছে, যার ডাইমেনশন বলে দিয়েছে m⁴a, l⁴b আর t⁻c। পয়েন্ট টু বি নোটেড। এটা লিখে নাও, প্রথম কাজ এটা লিখে নেওয়া। এবার কি করবে দেখো, এবার বলেছে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা নিচের কোনটা হবে। ঠিক আছে, তবে ফিজিক্যাল কোয়ান্টিটির সঙ্গে সঙ্গে পাশে কিন্তু দেওয়া আছে অপশানগুলোর মান, বিভিন্ন অপশান মানে এ বি সি এর মান দেওয়া আছে, ম্যাচ করতে হবে। ঠিক আছে, প্রথম অপশানে একটু চেক করো, প্রথম অপশানে ভেলোসিটি দেওয়া আছে ভি ফর ভেলোসিটি। আচ্ছা, ভেলোসিটির মাত্রা কত হয় বলো তো, L⁻⁻1, জানো এটা ভেলোসিটির মাত্রা L⁻⁻1। আচ্ছা, এখানে এ কত আছে, আচ্ছা ভেলোসিটির মধ্যে এম থাকে না, মানে m টু দি পাওয়ার কত হবে 0। ভেলোসিটির পাশে কি দেওয়া আছে, a=1, b=0 এবং c= কি আছে -1। এবার ম্যাচ করাও এর মান, অ্যাকচুয়ালি ভেলোসিটির মাত্রা থেকে যদি এর মান বের করো, এর মান দেখো এ কত আছে, এম এর পাওয়ার এ আছে, আর এখানে এম এর পাওয়ার কত 0 আছে, তাহলে এখানে এর মান কত 0, তাহলে ম্যাচ করছে না। প্রথমটা চেক করো, বাকিগুলো চেক করার দরকার নেই, এখানে কিন্তু ম্যাচ করছে না। এম এর পাওয়ার এ আছে, এখানে এম এর পাওয়ার কত 0 আছে, কিন্তু এখানে এর মান কত দেওয়া আছে A1, কিন্তু এ কত হওয়া উচিত 0, তাহলে এটা ম্যাচ করছে না, অপশন এ হবে না। চলে আসো বিতে কি আছে দেখো, বিতে আছে অ্যাক্সিলারেশন মানে ত্বরণ, অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে এর মান কত দেওয়া আছে দেখো, a=1, b=1, তাই না, এবং c=, তাহলে সি এর মান কত হবে, সি এর মান হবে -2, সি এর মান কত -2 এখানে, তাই তো। তাহলে আমরা যদি অ্যাক্সিলারেশনের আমরা মাত্রা লিখি, মাত্রাতে পাবো m⁴ l⁻²। এখানে দেখো কম্পেয়ার করো, এম এর পাওয়ারে যেটা আছে সেটা এ, তাহলে এখানে এম এর পাওয়ার কত 0 আছে, এর মান কত হবে 0 হওয়া উচিত মাত্রা থেকে, কিন্তু এখানে এর মান কত দেওয়া আছে 1, তাহলে অ্যাক্সিলারেশন হচ্ছে না। ঠিক আছে, একই রকমভাবে তোমরা যদি চেক করো এই ফোর্স, এটাও কিন্তু অপশানে হবে না, তাহলে আমাদের সঠিক উত্তর হবে কি অপশান ডি, আমাদের আর করতেই হবে না। প্রথম তিনটে মিলল না, মানে যেহেতু মাল্টিপল অপশান কারেক্ট, চতুর্থ অপশানটা মিলবেই, যেহেতু চতুর্থ অপশান মিলবে তাই এটাই হয়ে যাবে সঠিক উত্তর। তবু আমরা একটু চেক করে নিচ্ছি, প্রেশারের মাত্রা কত, m l⁻⁻1 t⁻², তাহলে m এর পাওয়ার কত আছে 1 মান হচ্ছে এখানে এর মান 1, দেখে নাও এর মান কত হবে 1 হবে। আচ্ছা, তোমরা যারা প্রেশারের মাত্রা জানো না, প্রেশারের মাত্রা বের করার জন্য একটা ফর্মুলা আছে, প্রেশার P=F/A, ঠিক আছে, ফোর্স বাই এরিয়ার মাত্রা বসিয়ে দেবে, ফোর্সের মাত্রা বসাবে ml T⁻²
এরিয়ার মাত্রা এল স্কোয়ার, বাস এখান থেকে প্রেশারের মাত্রাটা বের করবে। আমরা এবার চলে যাব পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কে কি বলা হয়েছে সবাই একটু মন দিয়ে দেখো, ঠিক আছে? এটাই আমাদের লাস্ট অঙ্ক, এই অবধি আমরা অঙ্ক করব। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবে। এরপর আমরা করব পরবর্তী অধ্যায়। দেখো এই অঙ্কে কি বলেছে, শেষ অঙ্কে, ইফ দ্য এরার ইন মেজারমেন্ট অফ রেডিয়াস অফ এ স্ফিয়ার ইজ 2%। তা কোনো স্ফিয়ার আছে, স্ফিয়ারের যে রেডিয়াস আছে, রেডিয়াস আর, এই রেডিয়াস আর ব্যাসার্ধ আর এর মধ্যে এরার রয়েছে 2%। তাহলে বলেছে এর ভলিউমে কতটা এরার থাকবে। ভলিউম মানে ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, তোমরা সবাই জানো। এবং একটু আগেই আমি একটা এরার নিয়ে একটা অঙ্ক সলভ করালাম, ঠিক আছে? ওই টাইপেরই অঙ্ক ইজিলি করতে পারবে। তোমাকে যদি ভলিউমের এক্সপ্রেশন জানতে হবে, তাহলে পার্সেন্টেজ ভলিউম ইন এরার, পার্সেন্টেজ এরার ইন ভলিউম কত হবে? দেখো 4/3 এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা, এর মধ্যে কোনো এরার থাকে না। পাই একটা কনস্ট্যান্ট সংখ্যার মধ্যে এরার নেই, শুধু এরার কার মধ্যে আছে? আর এর মধ্যে আছে। আমি কি বলছি, পাওয়ারটাকে আগে নামাতে হয়, ইনটু কি হয়ে যাবে আর এর পার্সেন্টেজ এরার। আর যদি কোনো রাশি থাকতো সেগুলোকে যোগ দিয়ে লিখতাম, যেহেতু নেই তাই আমাদের লেখার দরকার নেই, এখানেই সমাপ্ত। তাহলে 3 থাকলো, আর এর কত মান বলেছে 2, কত হয়ে যাবে 6%। সঠিক উত্তর হয়ে যাবে 6%, অপশান ডি। অপশান ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। এবার কারোর যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাও। আমরা 2008 পর্যন্ত কোশ্চেন সলভ করে নিলাম। এরপরে আমরা সেকেন্ড অধ্যায় নিয়ে আলোচনা করব। সেকেন্ড অধ্যায়ে আমরা একটা ওভারভিউ প্রথমে দেব, অধ্যায়ের মধ্যে কী কী আছে সারাংশ দেব, একটা সামারি দেব, যেখানে তোমরা ফর্মুলাগুলো দেখতে পাবে। তারপরে আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ার নিয়ে। এখানেই সমাপ্ত।